গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্পে এখনকার গপ্প, সেই ডাক ফেরানো যায় না। রচনা দীপা ব্যানার্জি, শব্দগ্রহণ অপু আইচ, আবহ বিশ্বদীপ বিশ্বাস, প্রচ্ছদ ডিভাইন কমেডি, সামগ্রিক পরিকল্পনায় আমি দীপঙ্কর। শুনছেন সেই ডাক ফেরানো যায় না। যেভাবেই হোক আপাতত কলকাতা থেকে পালিয়ে যেতেই হবে। এই শহরটা যেন গিলে খাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। ওই ঘটনার পর থেকে এই গোটা শহরটাই যেন অচেনা বলে মনে হচ্ছে। কেন যে এমন হলো, সবকিছু ঠিকঠাক করা সত্ত্বেও আমার সঙ্গে অফিসে সবসময় আর সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সবকিছু ছেড়ে কোথাও পালিয়ে যাই। এমনিতেই চাকরিটাতে কাল রিজাইন করে চলে এসেছি। দরকার নেই অমন চাকরির, যেখানে এক বিন্দু সম্মান নেই। কিন্তু চাকরিটা ছেড়ে আসার পর থেকে কেমন হতাশ লাগছে। অনেক কষ্ট করে পেয়েছিলাম চাকরিটা, চোখ থেকে ঘুম পুরোপুরি উড়ে গেছে। বুকের ভেতরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে। বাড়িতে এখনো চাকরি ছেড়ে দেওয়ার বিষয়ে কিছু বলিনি, শুধু বলেছি কদিন ছুটি নিয়েছি মানসিক চাপ কাটাতে। বসে বসে এইসব নিয়েই চিন্তা করছিলাম, তখনই অরণ্য ফোন করল। ফোন রিসিভ করতেই ওপার থেকে চিৎকার ভেসে এলো, আবির, শিগগির আয় অদ্বৈতের বাড়িতে, ছেলেটা আবার কাণ্ড ঘটিয়েছে। আমি চমকে উঠলাম অরণ্যর কথা শুনে। মানে আবার সুইসাইড অ্যাটেম্প করেছে? হায় ভগবান, এই তো ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরলাম বিকেলে, এরই মধ্যে আবার। দাঁড়া আসছি। বাইকটা নিয়ে দ্রুত অদ্বৈতর বাড়িতে পৌঁছে দেখলাম অনেকেই এসেছে। আমি সোজা অদ্বৈতর ঘরে ঢুকলাম, দেখি বিছানায় শুয়ে আছে। আমার রাগ উঠে গেল। সোজা গিয়ে বললাম, এইসব করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তোকে কতবার বোঝালাম, তারপরেও এই কাণ্ড। অদ্বৈত মুখটা নামিয়ে মৃদু স্বরে বলল, হাঁপিয়ে উঠেছি রে, আর কিছু ভালো লাগছে না। এভাবে বাঁচা যায়? বল দেখি, আমার দোষটা কি? চাকরিটা কিছুতেই মা আর কতদিন এভাবে চালাবে একার হাতে বলতো? আমার রীতিমতো লজ্জা করছে। এই ইন্টারভিউতেও কিছু হলো না। এভাবে আর বাঁচা যায় না রে। মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই কোথাও। মনে মনে ভাবলাম, খানিক আগে আমিও তো এই চিন্তাই করছিলাম। ও চাকরি পাচ্ছে না, আর আমি চাকরিটা কাল ছেড়ে দিয়ে এলাম। কি অদ্ভুত। অদ্বৈতকে আবার বুঝিয়ে ওকে প্রতিজ্ঞা করালাম যে এমন কিছু আর ও কখনো করবে না। ওর মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না, কিরম যেন হতভম্ব হয়ে গেছেন। আমার বাইকে করেই অরণ্য ফিরছিল। ওর বাড়িও আমার গলিতেই। ওর মনটাও একদম ভালো নেই। গত সপ্তাহে ওর রেবতীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। ওর জীবনেও আপাতত ঝড় উঠেছে, কিন্তু তবুও অদ্বৈতর মতো ও অন্তত জীবনটাকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। চুপচাপ গাড়ি চালাচ্ছিলাম। অরণ্য বলল, জানিস, আজ অদ্বৈতর কথা শুনে মনে হলো সত্যি কিছুদিনের জন্য অন্তত সবকিছু ছেড়ে কোথাও গেলে হয় না? এমন কোনো জায়গা যেখানে আমাদের মনটা শান্ত হবে, যেখানে প্রকৃতির সান্নিধ্যে
কটা দিন সবকিছু ভুলে থাকতে পারবো। হয়তো ওখান থেকে ফেরার পর সবকিছু আবার নতুন করে শুরু করার মতো মানসিক জোর পাবো। কি রে? চল তাহলে, তাই হোক। আমার কিছু জমানোর টাকা আছে, ভেবেছিলাম আইফোন কিনবো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না। বরং চল মনটা একটু ঠান্ডা করে আসি, যদি হয়। দিন কয়েক পর আমার শোয়ার ঘরে সন্ধ্যায় 3 বন্ধু এসে বসেছি। অদ্বৈত এখন আগের চেয়ে কিছুটা ভালো আছে। বেড়াতে যাওয়ার কথায় ও প্রথমে খুব একটা উৎসাহ না দেখালেও আমাদের জোরাজুরিতে অবশ্য রাজি হয়ে গেছে। ও নিজেও যেন চাইছিল কদিন এইসব মানসিক চাপ কাটিয়ে একটু মুক্তি পেতে। তবে এখন একটাই চিন্তা, যাবো কোথায়? এমন কোথাও যেতে চাই যেখানে সেরকম ট্যুরিস্টদের ভিড় থাকবে না। লোকজনের ভিড়ে আজকাল দম বন্ধ হয়ে আসে। বললাম, কিরে, তোরা অন্তত কিছু একটা ঠিক করতে পারলি? আমি তো কাল থেকে কতগুলো জায়গা দেখছি, কিন্তু ফাইনাল করতে পারছি না একটাও। আমার প্রশ্ন শুনে দুজনে শুধু হতাশ হয়ে ঘাড় নাড়ল। অদ্বৈত বলল, না, সব জায়গাতেই কিছু না কিছু সমস্যা। ঝুট ঝামেলাবিহীন কয়েকটা দিন কাটিয়ে আসবো এমন কোনো নির্জন জায়গাই খুঁজে পাচ্ছি না। কি আশ্চর্য! দেখ, আমরা একসঙ্গে তো আগে অনেক জায়গাতে গেছি, কিন্তু অরুণাচল প্রদেশ কখনো যাইনি। আচ্ছা, ওখানে গেলে হয় না? অত সহজ নয়। অরুণাচল যেতে গেলে পারমিট লাগে। আজ বললেই কাল চলে যাওয়া যাবে এমনটা নয়। আমি একটু অধৈর্য হয়ে বলে উঠলাম, তাহলে? অদ্বৈত আমাকে আশ্বস্ত করে বলল, আরে দেখা যাক না, কিছু তো একটা বন্দোবস্ত হবেই। অত উতলা হচ্ছিস কেন? উতলা হচ্ছে কি আর সাধে? জীবনটাই জটিলতায় ভরে গেছে। আগে 3 বন্ধু মিলে কত জায়গায় গেছি, আর এবার যেতে চাইছি পরিস্থিতি থেকে পালানোর জন্য। তবে অরুণাচল প্রদেশের ব্যাপারটা আমারও বেশ মনোপুত হয়েছে। শুনেছি ওখানে প্রকৃতি অকৃপণ হাতে সবকিছু ঢেলে সাজিয়েছে। পাহাড়, বরফ, জঙ্গল, জলপ্রপাত, অপরূপ সব মনাস্ট্রি, এক কথায় স্বর্গীয় পরিবেশ। এবং সুখের কথা একটাই যে ওখানে এখনো সেভাবে ট্যুরিস্টদের ভিড় হয় না। অরণ্য আমার মতোই বেশ মনক্ষুণ্ণ হয়েছে বোঝা যাচ্ছে। তাও আমি বললাম, আচ্ছা সেসব পরে ঠিক হবে, এখন বলতো রাতে কি অর্ডার করব? মাটন বিরিয়ানি নাকি পোলাও মাংস? অফকোর্স মাটন বিরিয়ানি। এটা আবার জিজ্ঞেস করার বিষয়? ধুর, তোর খালি মটন বিরিয়ানি। আরে মাঝে মধ্যে তো অন্য কিছুও খেতে ইচ্ছা করে। ফালতু। এই আজ বরং পোলাও আর কষা মাংস হোক। অরণ্য আর অদ্বৈতর মাটন বিরিয়ানি বনাম পোলাও মাংসর বিতণ্ডা গড়ালো দীর্ঘ সময়। শেষে ঠিক হলো দুটোই অর্ডার করা হবে এবং ভাগ করে খাওয়া হবে। সেদিন রাতটা অনেক দিন পর বেশ হালকা মেজাজেই কেটে গেল। পরের সপ্তাহেই হঠাৎ আচমকা এক সকালে ঘুম ভাঙতেই দেখি অদ্বৈতর মেসেজ, পারমিট অ্যাপ্লিকেশন ডান, আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশের তাওয়াং। আমার যেন বিশ্বাসই হচ্ছিল না। অরুণাচল প্রদেশের তাওয়াং? শুনেছি সেখানে পৌঁছানো যেমন কঠিন, তেমনি একবার পৌঁছে গেলে যে সৌন্দর্যের মুখোমুখি হওয়া যায়, সেই সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। সাদা মেঘ, শান্ত মনাস্ট্রি, ভোরের আলোয় জেগে ওঠা সুউচ্চ পর্বতশ্রেণী, পুরো বরফের রাজত্ব। হাত কাঁপতে থাকলো উত্তেজনায়। আমরা যাচ্ছি, কিন্তু কিভাবে এত সহজে পারমিট পাওয়া গেল? অদ্বৈত অবশ্য সেটা কিছুতেই বলল না। ওর এটাই স্বভাব। যাকে যাওয়া তো হচ্ছে, এটাই শান্তি। পরবর্তী কয়েকদিন ধরে চলল আমাদের যাওয়ার প্রস্তুতি। আমরা 3 বন্ধু মিলে একসাথে আবার সেই পুরনো দিনের মতোই বেরোলাম কেনাকাটা করতে। ট্রেকিংয়ের উপযুক্ত জুতো আমাদের ছিল, কিন্তু এত বছর পরে থাকার কারণে জুতোর অবস্থা একদম শোচনীয়। তাই নতুন জুতো কিনতেই হবে। তারপর শুরু হলো আমাদের প্যাকিং পর্ব। কতদিন পর আমরা হালকা মেজাজে আবার সেই পুরনো দিনের মতোই প্যাকিং করলাম। শেষমেশ আমরা রওনা দিলাম গুয়াহাটি হয়ে তেজপুর, তারপর বমডিলা হয়ে তাওয়াং। অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের স্বপ্নের সফরের গন্তব্যে। রাস্তা ছিল দীর্ঘ, কিন্তু প্রতিটি মোড় যেন এখানে চমকে দেওয়ার মতো। বাঁ দিকে গভীর খাদ, ডান দিকে গা ছমছমে ঘন জঙ্গল।
আর তার ফাঁকে ফাঁকেই মাঝে মাঝেই দেখা যাচ্ছে বরফ ঢাকা পাহাড়ের শ্রেণী, আর ঘন নীল আকাশের বুকে সাদা সাদা মেঘ। আমাদের গাড়ি যখন পাহাড়ি রাস্তা ধরে ঘুরপাক খেতে খেতে দিরাং পৌঁছল, তখন ঘড়িতে বিকেল 5টা, কিন্তু 4-5টায় যেন সন্ধ্যা ছুঁয়ে গেছে। পাহাড়ের বুক চিরে ঢলে পড়েছে মেঘ, দূরে দেখা যাচ্ছে বরফে আবৃত পাহাড়ের শ্রেণী। রাস্তার ধারে ধারে বাঁশের মতন ঝুঁকে আছে পাহাড়ি ঘাস। এইসব জায়গায় সন্ধ্যা একটু তাড়াতাড়ি নামে। অরণ্য গাড়ি থেকে নেমেই আনন্দে আত্মহারা হয়ে উঠল। দেখছিস, উফ, এতে করে পেন্টিং। অদ্বৈত অবশ্য চুপচাপ, বোধহয় কানে ইয়ারফোন, নির্ঘাত অডিও স্টোরি শুনছে। ওর এই একটা দোষ, অডিও স্টোরির পোকা। এত গল্প শোনে, তবু গল্প টল্প বিশেষ নিজে করতে পারে না। আমরা উঠলাম একটা হোমস্টেতে, নাম নরলিং থিম। অদ্ভুত নাম। আমার এইসব বিষয়ে মারাত্মক কৌতূহল। হোমস্টের মালিক অল্প বিস্তর ইংরেজি জানেন। ওনার থেকে জানলাম মোনাপা ভাষায় এর মানে হলো আনন্দের বাড়ি। নরলিং মানে আনন্দ, আর খিম মানে হলো বাড়ি। এমন একটা সুন্দর নামের হোমস্টেতে এসে মনে হচ্ছিল যেন এই সফর মারাত্মক আনন্দের হতে চলেছে। কিন্তু ঘুণাক্ষরেও টের পাইনি কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। অরুণাচল প্রদেশের এই জায়গাটায় ঠান্ডা এমন যে নিঃশ্বাস ছাড়লেই ধোঁয়া বেরিয়ে আসে। এই ঠান্ডায় বেশ কড়া করে আদা দিয়ে চা খেতে ইচ্ছে করছে। আমি সেই আশায় কিচেনে গিয়ে হানা দিলাম। হোমস্টের মালিক পেমা দর্জি, শ্যামলা হাসি খুশি মাঝবয়সী এক ভদ্রলোক। বললেন, আদা দিয়ে যে আদৌ চা হয় সেটাই তো আমি জানি না। অরণ্য ওনাকে বলল, যদি আমাকে একটু আদা দিতে পারেন তাহলে আমি আপনাকে একটা নতুন জিনিস খাওয়াতে পারি। উনি এক টুকরো আদা এনে দিতেই অরণ্য নিজেই আদা চা তৈরি করতে লেগে গেল। আমরা তিনজনেই কম বেশি রান্না করতে পারি, আর অরণ্য তো চা করা এক্সপার্ট। অরণ্যর হাতের চা খেয়ে পেমা দর্জি তো একেবারে আপ্লুত। এমন নাকি আগে কখনো খায়নি। আমরাও চিকেন নাগেটস সহকারে আদা চা খেতে খেতে অল্প বিস্তর গল্প করতে লাগলাম ওনার সঙ্গে। আমি বললাম, আচ্ছা, আমরা শুনেছি এই অরুণাচল প্রদেশ নাকি ভীষণ রহস্যময় জায়গা। এখানে কি কোনো গল্প নেই, মানে কোনো উপকথা জাতীয় কিছু? আমার প্রশ্ন শুনে প্রেমা দর্জি একটু চুপ করে বসে রইলেন। তারপর বললেন, একটা নয়, একাধিক আছে, তবে আমরা সেসব নিয়ে খুব বেশি আলোচনা করি না। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এখানকার অধিবাসীদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই নিয়ে বাইরের মানুষের সঙ্গে সেরকম গল্প করি না। ওনার কথা শুনে আমার একটু অবাক লাগলো। আমরা বেশিরভাগ সময় দেখেছি হোমস্টে বা হোটেলের মালিকেরা বিভিন্ন ধরনের গল্প বলে ট্যুরিস্টদের ভয় দেখায়, কিন্তু এখানে একদম উল্টো। এরা মোটে মুখ খুলতে চায় না। যাকে যা ঠান্ডা পড়েছে তাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে লেপের নিচে না ঢুকলে জমে যেতে হবে। আমরা তিনজন শোয়ার ঘরে এসে ঢুকলাম। রাতে হালকা থুপ্পা ও অপূর্ব স্বাদের পিকিলা খেয়ে মন একদম ভরে গেছে। এমনিতেই আমরা যে জায়গায় বেড়াতে যাই চেষ্টা করি সেখানকার স্থানীয় খাবার খাওয়ার। আমাদের এভাবেই ভারতের বেশ কিছু জায়গার খাবারের সঙ্গে পরিচয় হয়েছে। তবে এই ঠান্ডায় গরম গরম থুপকা যেন শরীরে একটা আলাদা এনার্জি এনে দেয়। এরা নিশ্চয়ই এমন কিছু ব্যবহার করে যাতে ঠান্ডাতেও শরীর গরম থাকে, না হলে এই তাপমাত্রায় টিকে থাকা মুশকিল। আমার ফোনে তাপমাত্রা দেখাচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। রাত বাড়লে এই তাপমাত্রা আরও নামতে পারে। যাই হোক, শুয়েই পড়লাম শেষ পর্যন্ত লেপের আরামে। এক ঘরেই আমরা তিনজন থাকছি। একে তো দীর্ঘ রাস্তার ক্লান্তি, তার উপর এই ঠান্ডা। মুহূর্তে চোখে রাজ্যের ঘুম নেমে এলো। তখন কটা বাজে জানি না, একটা মৃদু অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখলাম বাকি দুজন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আমার ঘুমটা কেন যে ভেঙে গেল বুঝলাম না। উঠে টয়লেটে ঢুকলাম। মারাত্মক ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে যেন। আমাদের টয়লেটের বেশ উঁচুতে একটা কাঁচের জানলা রয়েছে, যেটা আপাতত বন্ধ, কিন্তু আমার মনে হলো যেন
ওই জানলার বাইরে কিছু একটা আছে। এই ঠান্ডায় ওই বাইরে কোনো মানুষ তো থাকা সম্ভব না, কোনো প্রাণী নাকি। কেমন একটা খসখস শব্দ হচ্ছে যেন। তবে আমি বেশি কৌতূহল দেখালাম না। টয়লেট থেকে বেরিয়ে আসার সময় আর একবার জানলার দিকে তাকালাম। বরফ ধোঁয়া কাঁচ, তার ওপাশে ঘন অন্ধকার, কিন্তু সেই খসখসে শব্দটা তখনও চলছে। না, এটা গাছের পাতার শব্দ নয়, কারণ ওই জায়গায় কোনো গাছ নেই। বাইরে এখন হাওয়াও নেই সেরকম। তাহলে হাত ধুয়ে দ্রুত বেরিয়ে এলাম। ঘরের ভেতর ফিরে দেখি অরণ্য মুড়ি দিয়ে শুয়ে আছে। অদ্বৈতের একটা হাত বিছানা থেকে পড়ে ঝুলছে, গভীর ঘুমে হালকা ফসফস শব্দ করছে। আমি একটু ভয় পেয়েই লেপের মধ্যে ঢুকে পড়লাম, কিন্তু ঘুম এলো না। বরং ঘরের জানলার পাশ থেকেও যেন একটা চাপা শব্দ বারবার ভেসে আসছে, টক টক টক। হাত দিয়ে কপালটা ছুঁয়ে দেখলাম ঠান্ডায় বরফের মতো হয়ে আছে। কিন্তু এখন যেভাবেই হোক ঘুমোতেই হবে। কাল অনেকটা ট্রেক করতে হবে আমাদের। শরীরে ক্লান্তি থাকলে ট্রেকিংয়ের সময় কষ্ট হবে। কিন্তু ঠিক তখনই এক মুহূর্তে মনে হলো কেউ যেন আমার নাম ধরে ফিস ফিস করে ডাকছে। আমি চোখ মেলে তাকালাম। ঘর পুরো অন্ধকার। বেড সুইচটা খুঁজতে গিয়ে পেলাম না। ফোনটা পেয়ে দেখলাম 4:12 বাজে। ভোর হতে এখনো অনেক বাকি। বিছানায় শুয়ে থাকাটাও যেন শাস্তি বলে মনে হচ্ছে। শরীরে কেমন একটা অস্বস্তি। লেপের তলায় আমি ঘেমে যাচ্ছি রীতিমতো। এদিকে টেম্পারেচার 9 ডিগ্রি। কি জানি প্রেশার হাই হয়ে গেল নাকি। এই অবস্থায় শুয়ে থাকার চেয়ে উঠে বরং একটু হাঁটাচলা করলে ভালো। মনের ভয় কাটিয়ে উঠে পড়লাম। পাহাড়ে তো এমন কত ধরনের শব্দই হয়, খামোকা ভয় পেয়ে গেছি আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে কান পাতলাম। বাইরেটা নিঃশব্দ। তখনই আবার সেই শব্দ। এবার জানলার দিক থেকে নয়, বাথরুমের দিক থেকে। আমি আরেকটু এগিয়ে গেলাম। দরজা ভেজানো। হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া যেন ঘরের মধ্যে ঢুকে গেল, অথচ দরজা জানলা সব বন্ধ। এক পা দুপা করে হাত বাড়িয়ে বাথরুমের দরজাটা খুললাম। এক ঝলক ঠান্ডা হাওয়া ছুটে এলো গায়ে, সাথে একটা বিশ্রী গন্ধ, পচা কাঠ আর ধোঁয়ার মিশ্রণ। দেখলাম বাথরুমের জানলাটা কোনোভাবে হাওয়ায় খুলে গেছে, আর সেটাই টকটক করে শব্দ করে চলেছে। যাক, শব্দের রহস্য ভেদ করে মনটা এবার শান্ত হয়ে গেল। বাইরেও এখন অল্প অল্প আলো ফুটতে শুরু করেছে। এইসব অঞ্চলে অনেক তাড়াতাড়ি সূর্যোদয় হয় পূর্ব দিকে হওয়ার কারণে। আর বিছানায় না গিয়ে ঘরের দরজাটা খুলে বেরিয়েই পড়লাম। এখন আর আগের মতো গরমটা লাগছে না। একটা ভারী জ্যাকেট পরে নিয়েছি। তখন বোধহয় ভয়েই গরমটা লাগছিল। বাইরে এসে দেখি পেমা দর্জি দাঁড়িয়ে আছে। আমাকে দেখে মৃদু হেসে বললেন, এত তাড়াতাড়ি উঠে পড়লেন যে? আপনাদের ওখানে তো এত তাড়াতাড়ি সকাল হয় না। আমিও মৃদু হেসে অভিবাদন করে বললাম, একটা অদ্ভুত অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে বাথরুমে যেতেই কেমন একটা বিশ্রী টকটক করে শব্দ হচ্ছিল। আমি একটু তো ভয়ই পেয়ে গেছিলাম। তারপর দেখলাম বাথরুমের জানলাটা খোলা। পেমা দর্জি আমার কথা শুনে একটু অবাক হয়ে গেলেন। বললেন, আপনারা শোয়ার আগে এইগুলোকে দেখে নেবেন দয়া করে। এদিকে ভীষণ স্নো লেপার্ডের উপদ্রব আছে তো। কথাটা শুনে আমার বেশ ভয় লাগছিল। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় ট্রেক করতে গেছি, তবু কিছু কিছু ক্ষেত্রে আমি একটু ভয়টা বেশিই পাই অদ্বৈত আর অরণ্যের চেয়ে। ওরা দুজন আমার থেকে অনেক বেশি সাহসী। পেমা দর্জিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই দিকটা একটু হেঁটে আসা যায়? আমার বাঁ দিকে একটা পাকদণ্ডী জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। ওদিকটায় নির্দেশ করেই কথাটা বললাম। পেমা দর্জি বললেন, যান, অসুবিধা নেই, তবে খুব বেশি যাবেন না। ওদিকে কিছু দূর যাওয়ার পর কিন্তু জঙ্গল বেশ ঘন হয়ে যাবে। ওর ভিতর ঢুকে পড়লে সমস্যা হতে পারে।
আমি ওনাকে আশ্বস্ত করে সেই রাস্তা ধরেই এগিয়ে চললাম। জঙ্গলের ভেতর দিয়ে একটু এগোতেই চারপাশটা কেমন যেন হঠাৎ করেই বদলে গেল। বাতাসের গায়ে ছিল একরকম শীতলতা, কিন্তু সেটা কামড়ে ধরার মতো ঠান্ডা নয়, বরং বেশ কোমল, আরামে ভরা। গাছপালার পাতায় জমে থাকা শিশিরের ফোঁটাগুলো রোদের প্রথম আলোয় হীরের মতো চকচক করছিল। সেই আলো গাছের ডালে ডালে আলো ছায়ার এক অপার্থিব ছন্দ তৈরি করছিল, যেন জঙ্গলের বুক জুড়ে কেউ অনন্তকাল ধরে ভৈরবী রাগ বাজাচ্ছে। পাখিদের ডাকে চারপাশটা ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠছিল। হঠাৎ দূর থেকে ভেসে এলো একটা কুহু কুহু ডাক। মুহূর্তের জন্য যেন ভুলেই গেলাম আমি পর্যটক, যেন এই অরণ্যই আমার চিরচেনা বহুকালের বাসস্থান। পাকদণ্ডী একসময় বাঁক নিয়ে একটা ছোট জলধারার পাশে এসে থামল। জলে প্রতিফলিত হচ্ছিল আকাশের নীল আর তুষার ঢাকা পাহাড়ের প্রতিবিম্ব। জল এতই স্বচ্ছ যেন কোনো কাঁচের মধ্যে বন্দী হয়ে আছে এক টুকরো প্রকৃতি। পাশের এক ফাঁকা জায়গায় কিছু বুনো ফুল ফুটে আছে, সাদা, বেগুনি, হলুদ। দেখে মনে হয় এদের জন্য কোনো মালই লাগে না, প্রকৃতির খেয়ালেই এরা ফুটে ওঠে। আমি হাঁটতে হাঁটতে থেমে গেলাম। পায়ের নিচে শুকনো পাতা খচখচ করে উঠল, আর তখনই অনুভব করলাম এমন একটা নিস্তব্ধতা যা শহরের বুকে কখনো পাওয়া যায় না। হঠাৎ সামনের একটা পাথরের ওপর চোখ পড়তেই দেখলাম সেখানে বসে আছে একটা ছোট্ট লাল লেজওয়ালা পাখি। মনে হচ্ছিল যেন আমাকেই দেখছে। পাখিটাকে দেখে ভীষণ ভালো লাগলো, কি মিষ্টি দেখতে। আমি চট করে ওর কিছু ছবি তুলে নিলাম। ও নিজেও যেন বিভিন্ন ধরনের পোজ দিয়ে আমাকে ছবি তোলায় উৎসাহ দিচ্ছিল। তারপর একসময় কি মনে করে টুক করে উড়ে চলে গেল। ঠিক তখনই পিছন থেকে একটা অদ্ভুত অপ্রকৃতিস্থ গলার শব্দ শুনলাম। তুমি কি চিভা খাঁকে খুঁজছো? সেই গুহা যে তোমাদের ডাকছে। যাও যাও, তার ডাকে সাড়া দাও। আমি চমকে পিছন ফিরলাম। একজন অচেনা লোক, বয়স বোঝা যাচ্ছে না, গায়ে ধুলো মাখা চাদর, হাতে একটা কাঠের লাঠি, পরনে এখানকার স্থানীয় পোশাক, কিন্তু সেটাও বড় জীর্ণ শীর্ণ। তবে তার চোখ জোড়া অসম্ভব গভীর। আমি ভ্রু কুঁচকে বললাম, কি কিসের কথা বলছেন আপনি? আমি তো কিছু খুঁজছি না। আপনি কে? লোকটা এক পা এগিয়ে এসে চোখে চোখ রেখে বলল, চিভা খা একটা গোপন গুহা, যা সাধারণত কেউ দেখতে পায় না। শুধু কিছু মানুষকে সে নিজের থেকেই ডাকে। আমি অবাক হয়ে গেলাম। অজান্তে এক পা পিছিয়ে এলাম। এই নামটা তো আমি আগে কখনো শুনিনি। আপনি আমার নাম জানেন? আপনি আমাকে জানলেন কি করে? লোকটা হালকা হাসল। শোনা যায় না এমন স্বরে প্রায় বিড়বিড় করতে লাগলো, যেন খুব ক্লান্ত। সব কিছু শোনা যায় না আমাদের এই দুই কান দিয়ে। কিছু কিছু বুঝে নিতে হয় আমাদের এই ইন্দ্রিয় দিয়ে। কিছু জায়গা আছে যা আমাদের ডাকে, আর কিছু মানুষ ভেতর থেকে শুনতে পায় সেই ডাক। আমি তখনও স্থির হয়ে দাঁড়িয়ে আছি। বিরক্তি লাগছে। এ কোথাকার কোন পাগল? লোকটা চোখ তুলে একবার আকাশের দিকে তাকালো, তারপর বলল, জিভা খা নিজেই টানে। তুমি এখনো বোঝনি? তোমরা তো সেই টানেই এসেছো। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই সে হঠাৎ ঘুরে হাঁটতে শুরু করলো, আর একটাও শব্দ না বলে। শুধু ঘাসের ওপর তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি অপলক দৃষ্টিতে শুধু চেয়ে থাকলাম ওর চলে যাওয়ার পথে। হোমস্টেতে ফিরে এসে দেখলাম অদ্বৈত আর অরণ্য উঠে পড়েছে।
আমাকে দেখেই হা হা করে উঠল। কি রে, তোর আক্কেল নেই নাকি? এইভাবে আমাদের কাউকে কিছু না বলে সোজা হাঁটতে বেরিয়ে গেলি, আলোচনা কিছু করবি না? আজ আমাদের প্রথম ট্রেকিং, আশ্চর্য। অরণ্যের প্রশ্নে আমার ঘোর ভাঙল। আরে, আমাদের তো আজ প্রথম ট্রেকিং। যদিও আজকে ট্রেকটা খুব ছোট, একদিনের মধ্যেই সেটা করা যায়। আজকেই আমরা আবার এখানেই ফিরে আসব, তারপর আবার এখান থেকেই আরও দূরে সোলা পাসের দিকে যাব। তবে আজ তাড়াতাড়ি বেরোতে হবে। এদিকে খিদের চোটে পেট চুঁই চুঁই করছে রীতিমতো। এখানে বোধহয় পাথর খেলেও হজম হয়ে যায়। আমি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর ব্রেকফাস্ট টেবিলে এসে বসলাম। গরম গরম মোমো আর নুডলসের সাথে ডিম সেদ্ধ। ঘরের জানলা দিয়ে তখন হালকা কুয়াশার মতো মেঘ ঢুকে আসছে। পাইন গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে টিনের ছাদে। আমরা তিনজন খাওয়া শুরু করলাম। ঠিক করেছি লাঞ্চ বক্সে চিকেন স্যান্ডউইচ প্যাক করে নেব আমরা, আর নেব জল। অবশ্যই এদিকে প্রচুর ঝর্ণা, সেই সব ঝর্ণার জল খাওয়াও যায়। আমি খেতে খেতেও অমনোযোগী হয়ে পড়ছি। খালি ওই লোকটার কথা মনে পড়ছে। অরুণাচল প্রদেশে চিভাখা নামের কোনো জায়গা আছে বলে তো মনে হচ্ছে না। এখানে আসার আগে যতটা পারি তথ্য সংগ্রহ করে নিয়েছি আমরা, কিন্তু যতদূর মনে পড়ছে ম্যাপে এমন কোনো জায়গার নাম পাইনি। হতে পারে খুবই ছোট কোনো বসতি অঞ্চল বা জঙ্গলের গভীরে থাকা কোনো আদিবাসী গ্রাম, এতটাই ছোট যে ম্যাপে থাকার উপযুক্ত হয়নি। আমাকে গভীরভাবে ভাবতে দেখে অদ্বৈত বলল, কি ব্যাপার বলতো? তুই ফিরে আসার পর থেকেই দেখছি কি সব ভেবে চলেছিস। কি হয়েছে? এনি সিরিয়াস ম্যাটার? আমিও ওদের বলার জন্যই আকুল হয়েছিলাম। গত রাত থেকে যা যা আমি উপলব্ধি করেছি সব ওদের খুলে না বলে শান্তি পাচ্ছিলাম না। তাই মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব মেটাতে সব খুলে বললাম। সব শুনে অরণ্য বলল, চিভাখা? এ আবার কোন জায়গা? কোনো গুহার নাম এমন হয় নাকি? এই নাম তো কখনো শুনিনি। অদ্বৈত অরণ্যকে সমর্থন করল। আমিও জানি, আমরা তো একসাথে বসেই সব খোঁজ খবর করেছি। পেমা দর্জি জানলেও জানতে পারেন, ওনাকে জিজ্ঞাসা করব, কিন্তু উনি তো গতকাল সেভাবে রেসপন্স করলেন না। তাও দেখাই যাক, মনে যখন কৌতূহলের উদ্রেক হয়েছে। পেমা দর্জিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি চিভাখা নামের কোনো জায়গার কথা জানেন? ভেবেছিলাম উনি উত্তর দেবেন না, কিন্তু আমাদের অবাক করে দিয়ে উনি বললেন, আপনারা এই নাম কিভাবে জানলেন? এটা তো আপনাদের জানার কথা নয়। চিভাখা নামের বাস্তবে কোনো জায়গা তো অরুণাচল প্রদেশে নেই। তবে অনেকে বিশ্বাস করে এমন জায়গা নাকি আছে, তবে সবাই নাকি সেখানে পৌঁছানোর রাস্তা খুঁজে পায় না। চিভাখা নাকি নিজেই ঠিক করে কে ওখানে যাবার রাস্তা পাবে, তাকে ঠিক সেখানে পৌঁছে দেয়। তারপর সেখানে পৌঁছানোর পর কি হয় সেটা কেউ জানে না। অরণ্য বলল, ও, তাহলে এটা এখানকার কোনো কিংবদন্তি। কিন্তু আজ সকালে তাহলে একটা লোক আবিরকে ওখানে নিয়ে যাওয়ার কথা বললো কেন? কোন লোক? এখানে খামোখা ওই নাম উচ্চারণ করার মতো তো কেউ নেই। আর সবাই জানে বাইরের মানুষদের সঙ্গে এখানকার বিষয়ে খুব বেশি কিছু। আমি সকালে হাঁটতে বেরিয়ে দেখা হওয়া লোকটির কথা পেমা দর্জিকে বললাম। উনি আমার কথা শুনে বেশ চিন্তিত হলেন। তারপর ম্লান হেসে বললেন, আপনারা যখন এই নাম জেনেই গেছেন, তখন না হয় খুলেই বলি। চিভা মানে আমাদের ভাষায় মৃত আত্মা, আর খা মানে ভূখণ্ড। দুটো শব্দকে এক করলে দাঁড়ায় মৃত আত্মার ভূমি। আমরা থমকে গেলাম। তিনি বললেন, অনেক অনেক বছর আগে এই পাহাড়ের গা বেয়ে বেশ অনেকটা গেলে একটা ছোট গ্রাম ছিল। নাম ছিল গেউ। ওই গ্রামের মানুষরা প্রকৃতিকে খুব মানত। সূর্য, চাঁদ, জলপ্রপাত, পাথর সব কিছুর মধ্যেই তারা ভগবানকে খুঁজে পেত। তবে এক বছর বর্ষা যেন
অভিশাপ হয়ে এলো। পাহাড়ি এলাকায় মেঘ ভাঙা বৃষ্টি বা হরপাবান যে কি ভয়ঙ্কর হয় তা যারা না দেখেছে তারা কল্পনাও করতে পারবে না। আমার জীবনে আমি কয়েকবার দেখেছি। সেবার অমনি এক হরপা বানে পাহাড় ধসে গেল, ফসল ডুবে গেল, নদীর বন্যায় ভাসিয়ে নিল গবাদি পশু, মানুষ। গ্রামের পুরোহিতটা তখন বলল, এ প্রাকৃতিক দুর্যোগ নয়, চো নাম অর্থাৎ অশুভ আত্মা এই গ্রামে কোনোভাবে চলে এসেছে, আর তাকে ঠেকাতে হলে চাই একটা পবিত্র আত্মার উৎসর্গ। গল্পটা শুনতে শুনতে কেন জানি না আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। অদ্বৈত থেমে গেল মোমো খেতে খেতে। পেমা দর্জি একটু থেমে আবার বলা শুরু করলেন। গ্রামের প্রধানের মেয়ে ছিল মিনিলি, খুব শান্ত মিষ্টি মেয়ে। পুরোহিতরা তাকেই বেছে নিল বলির জন্য। বলা হয় এক পূর্ণিমার রাতে তাকে পাহাড়ের গুহার ভিতর নিয়ে যাওয়া হয়। সেই গুহার চারিদিক আগুনের বেড়া দিয়ে ঘেরা ছিল, আর প্রাচীন মন্ত্রে রীতিমতো গম গম করছিল গুহার অভ্যন্তর। অসহায় মেয়েটির মুখ বাঁধা ছিল ওর ওড়নাটা দিয়ে। তারপর সেই অবস্থাতেই নাকি তাকে সে গুহার মধ্যে রেখে আসা হয় অশুভ আত্মার উদ্দেশ্যে। গুহার মুখ বড় বড় পাথর দিয়ে আটকে দেওয়া হয়। এক কথায় তাকে সেই গুহার মধ্যে বন্দি করে রাখা হয়। সে মেয়েরা যদি কত কেঁদেছে, কত কাকুতি মিনতি করেছে তাকে সেই গুহা থেকে বের করে আবার আলোর জগতে ফিরিয়ে দেওয়ার জন্য। কিন্তু কিন্তু নিষ্ঠুর পুরোহিত কিছু শোনেনি সেই সব কথা। পেমা দর্জির গলা কেঁপে উঠল। তারপর আবার মৃদু স্বরে বললেন, সেই গুহারই নাম নাকি পরে হয় জিভাখা। কারণ সেদিনের পর ওই পাহাড় আর সেই গুহা নাকি আর কখনো দেখা যায়নি। সেই গুহায় যাওয়ার রাস্তাও হারিয়ে গেছে। তবুও নাকি ওই কেউ কেউ আপনা থেকেই সেই গুহায় পৌঁছে যায়। জিভাখা নাকি তাকে ডেকে নেয়। তবে এগুলো বিশ্বাস না করাই ভালো। সব জায়গাতেই তো কিছু না কিছু কল্পকাহিনী থাকে, ও ঠিক সেরকমই। আচ্ছা, এবার আপনার বেরিয়ে পড়ুন, না হলে সমস্যায় পড়তে হবে। আমরা পেমা দর্জির কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম। তাওয়াং থেকে আজ আমাদের গন্তব্য জং জলপ্রপাত বা নুরানাং ফলস। তাওয়াং থেকে জং জলপ্রপাত 40 কিলোমিটার দূরে। ওই পর্যন্ত গাড়িতে করেই যেতে হয়। তারপর বেশ কিছুটা ট্রেক করে পৌঁছানো যায় জলপ্রপাতের একদম কাছে। আমাদের সঙ্গে রয়েছে গাইড চিমে নর্ব। এই ট্রেক রুটটা খুব একটা বড় নয়, একদিনই সেরে ফেলা যায়। আমরা ইচ্ছে করেই প্রথমে কোনো বড় রুট বাছিনি, আগে কিছুটা ধাতস্থ হয়ে নেওয়ার জন্য। আমাদের গাড়ি পৌঁছে গেল গন্তব্যে। নুরানাং ফলস অরুণাচল প্রদেশের বেশ বিখ্যাত একটা ট্যুরিস্ট স্পট। এই জলপ্রপাত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 মিটার উচ্চতায়। প্রায় 100 মিটার উঁচু থেকে নেমে এসেছে প্রবল প্রতাপশালী জলের ধারা। এই জলপ্রপাতের উৎপত্তি নুরানাং নদী থেকে, যেটা সোলাপাসের উত্তর ঢাল থেকে বয়ে আসছে। সবুজে ঘেরা এই জলপ্রপাত ফটোগ্রাফির জন্য ভীষণ জনপ্রিয়। আমরা গাড়ি ছেড়ে নেমে পড়লাম পাথুরে এক ঢালু পথের ধারে। আকাশ আজ মেঘে ঢাকা, যেন সূর্য কি এক অভিমানে নিজেকে লুকিয়ে রেখেছে। সামনে একটা সংকীর্ণ ট্রেন, দুপাশে ঘন সবুজ গাছ, বাতাসে পাইন পাতার গন্ধ, আর অনেক দূর থেকে ভেসে আসছে জলপ্রপাতের গম্ভীর গর্জন। পথে ছোট ছোট জলে ভেজা পাথর, কিছুটা জায়গা বেশ পিচ্ছিল, জায়গায় জায়গায় পুরনো গাছ পড়ে আছে, যেগুলো পেরোতে গিয়ে আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। তবে যাওয়ার পথটা যেন স্বপ্নে আঁকা।
একটা পেইন্টিংয়ের মতো। অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার মূল শহর থেকে প্রায় 5 কিলোমিটার নেমে এলেই শুরু হয় এই মায়াবী রাস্তা, যা পর্যটককে ধীরে ধীরে নিয়ে যায় প্রকৃতির অন্দরমহলে। ঘন বন, সবুজে ছেয়ে থাকা পাহাড় আর সরু পাকদণ্ডির মতো রাস্তা, যেন জঙ্গলের বুক চিরে কেউ একটা রেখা টেনে দিয়েছে। পথের দুধারে মাঝে মাঝে ঝোপঝাড় আর ঝিরিঝিরি পাহাড়ি ধারা চোখে পড়ে, আর দূর থেকে শোনা যায় পড়ন্ত জ্বরের গর্জন, যেন প্রকৃতি ঢাক বাজিয়ে জানিয়ে দেয় তার অস্তিত্ব। হঠাৎ রাস্তার বাঁকে চোখে পড়ল বোটানিক্যাল গার্ডেনের পাশে পাহাড়ি ফুলে ভরা এক টুকরো রামধনু। আমরা খানিকটা সময় স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম সেই দৃশ্য দেখে। এমন মনোমুগ্ধকর দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। তারপর আবার চলতে শুরু করলাম। আমাদের গাইড চিমে নর্ব আমাদের সঙ্গে এক টানা কথা বলতে বলতে হাঁটছিল। জানেন, এই জলপ্রপাতের নামের পেছনে একটা ইতিহাস রয়েছে। আমাদের মুনাপাক প্রজাতির মেয়ে নুরার নাম অনুসারেই এই জলপ্রপাতের নাম দেওয়া হয়েছে। যোদ্ধা যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিল এই সাহসী মেয়ে, তাই তার নামেই এই নামকরণ করা হয়। ছেলেটার বয়স খুব বেশি নয়, আমাদের থেকে তো বেশ অনেকটাই ছোট, কিন্তু এত বেশি প্রাণশক্তিতে ভরপুর যে ওকে দেখি আমরা পথের ক্লান্তি ভুলে যাচ্ছি। আর ওর কথা বলার ভঙ্গিও ভীষণ সুন্দর। পথের এক প্রান্তে দেখা যাচ্ছে সাদা মেঘের দল, আর অনেকটা নিচে দেখা যাচ্ছে সবুজ উপত্যকা। মাঝে মাঝে ইয়াকের পাল রাস্তা পার হয়ে যাচ্ছে নির্লিপ্ত ভঙ্গিতে, আর দূরে জং জলপ্রপাতের ধ্বনি যেন উদার কণ্ঠে ডাকছে। জং জলপ্রপাতে যাওয়ার পাহাড়ি এই পথ কখনো সিঁড়ির মতো করে উঠে গেছে, কখনো আবার নামছে ঢালুতে, আর মোড় ঘুরলেই ঘন জঙ্গলের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে সেই রাজকীয় দৃশ্য। জং জলপ্রপাত 100 মিটারেরও বেশি উঁচু থেকে সাদা ফেনার মতো জল নিচেই পড়ছে, তারপর গড়িয়ে যাচ্ছে এক পাথুরে নদীপথে। আমরা মুগ্ধ হয়ে গাইডের কথা শুনতে শুনতে এগোচ্ছি। অরণ্য হঠাৎ বলল, বেশ লাগছে বল, কতদিন পর এমন পাহাড়ে ট্রেক করছি। বাড়িতে বসে বসে হাড় করে জং ধরে যাচ্ছিল পুরো। আমি সমর্থন করলাম ওর কথা। সত্যি এখানে না এলে মিস করতাম। বেশ অনেকটা এক টানা হেঁটেছি আমরা। এখন প্রায় দুপুর, খিদেও পাচ্ছে বেশ। আমরা ঠিক করেই এসেছি যে জলপ্রপাতের সামনে বসেই আমরা লাঞ্চ সারব। কিছুটা এগিয়ে একটা বাঁক ঘুরতেই চোখের সামনে খুলে গেল এক বিস্ময়। জং জলপ্রপাত, উঁচু পাহাড়ের বুক চিরে হু হু করে নেমে আসছে ঝলমলে সাদা জল, যেন বরফ গলে প্রাণ পেয়েছে। চারপাশে কুয়াশা জমে রয়েছে, সূর্যের আলো কাঁচের মতো প্রতিফলিত হচ্ছে জলকণায়। আমরা দাঁড়িয়ে পড়লাম নিঃশব্দে, অবাক বিস্ময়ে। পায়ের নিচে মাটি যেন হালকা কাঁপছে জলপ্রপাতের ধ্বনিতে। ট্রেনটা এখান থেকে আরও একটু নিচে নেমে গেছে। সেখানে নামলে একেবারে কাছ থেকে জল ছুঁয়ে দেখা যায়, কিন্তু পথটা বেশ বিপজ্জনক। সতর্কভাবে নামতে হয়, না হলে বিপদ। অদ্বৈত বলল, ও কি দারুণ দৃশ্য! জীবন সার্থক। তারপর ডিএসএলআর ক্যামেরায় একের পর এক ছবি তুলতে লাগলো। তারপর হঠাৎ সামনের একটা পাথরে উঠে দাঁড়ালো ক্যামেরা হাতে, আর কিছু বুঝে ওঠার আগেই পা হড়কে গিয়ে পিছলে গেল নিচের দিকে। তবে কপাল ভালো, ঝোপের মাঝে আটকে গেল কোনো রকমে। সব কিছু চোখের নিমেষে ঘটে গেল। আমরা আতঙ্কে চিৎকার করে উঠলাম। ভয়ে ভয়ে কোনো মতো জিজ্ঞাসা করলাম, তুই তুই ঠিক আছিস তো রে? অদ্বৈত কোনো মতে উত্তর দিল, এখনো পর্যন্ত। তবে কতক্ষণ থাকতে পারবো জানি না। আমাকে শিগগির তোল, আমার হাত পিছলে যাচ্ছে।
গাইড চিমে নড়ব সঙ্গে সঙ্গে দড়ি বের করলো। আমরা দম বন্ধ করে তাকিয়ে রইলাম। চিমে একটা শক্ত গাছের সঙ্গে দড়ির এক প্রান্ত বেশ শক্ত করে বাঁধল। তারপর ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে দড়ি নিয়ে নেমে গেল অদ্বৈতর কাছে। তারপর তাকে দক্ষ হাতে জড়িয়ে ধরে দড়ির আর এক প্রান্ত ওর কোমরের সঙ্গে বেঁধে দিল। তারপর ওকে সাথে নিয়ে ধীরে ধীরে উঠে এলো ওপরে। আমরা দুজনে ওপর থেকে দড়ি টানতে লাগলাম। অদ্বৈত উঠে আসার পর যেন আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। তবে ওর বেশ চোট লেগেছে, হাঁটুর অনেকটাই ছড়ে গেছে পাথরের সঙ্গে ঘষা খেয়ে। তাছাড়া হাতেও চোট লেগেছে। চিমে নড়ব ওর ব্যাগ থেকে ফার্স্ট এড কিট বের করলো, ওর ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল, ব্যান্ডেজ বেঁধে দিল। কিন্তু এখন মুশকিল হলো, এই অবস্থায় ও ফিরবে কিভাবে? হাঁটতে কষ্ট হচ্ছে বেচারি। আমার সঙ্গে ব্যথা কমানোর ট্যাবলেট ছিল। স্যান্ডউইচ খাওয়ার পর ওকে একটা ব্যথা কমানোর ওষুধ খাইয়ে দিলাম। দেখা যাক ব্যথাটা কমার পর যদি হাঁটতে পারে। আমরা কিছুক্ষণ চুপ করে বসে রইলাম পাথরের ওপর। মাথার ওপর দিয়ে ভেসে যাচ্ছিল সাদা ধোঁয়ার মতো মেঘ। বেশ দুশ্চিন্তা হচ্ছিল আমাদের। বিকেলের মধ্যে ওপরে উঠতে না পারলে খুব মুশকিল। চিমে নড়ব আমাদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল সকাল থেকে। ও না থাকলে হয়তো আমরা অদ্বৈতকে আর ফিরেই পেতাম না। অরণ্য একদম চুপচাপ হয়ে গেছে। এমনিতেই ও একটু কম কথা বলে। এখানে ফোনে নেটওয়ার্কের দেখা পাওয়া যায় না বললেই চলে। তবে জিপিএস ট্র্যাকিং আজকাল খুব ভালো কাজ করে, তাই পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া সাথে ফুল চার্জ পাওয়ার ব্যাংক রয়েছে, আর আছে হাই পাওয়ারের এলইডি টর্চ। মোটামুটি সব কিছুরই বন্দোবস্ত করে তবেই এসেছি। এখন সময় মতো নিরাপদ জায়গায় পৌঁছতে পারলেই নিশ্চিন্ত। তবে অদ্বৈতর পা রীতিমতো ফুলে উঠেছে। ব্যথার ট্যাবলেট কাজ করছে না, বেশ ভালোই যন্ত্রণা হচ্ছে। এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। ওকে নিয়ে এই 5 কিলোমিটার ট্রেক রুট কীভাবে কভার করা সম্ভব? তাছাড়া আমরা ছাড়া এই মুহূর্তে আর কোনো ট্রেকারের দেখাও পাওয়া যাচ্ছে না। এমনিতেই খুব কম মানুষই আসে এদিকটায়, তবুও দু একজন যারা এসেছিল তারা সব সঠিক সময়ে ফিরে গেছে। আমরা 4 জন ঘনিয়ে আসা অন্ধকারে জঙ্গলের মধ্যে এক অতিকায় জলপ্রপাতের সামনে একা বসে আছি। চিমে নড়ব যদিও এই পথে প্রায় আসা যাওয়া করে, কিন্তু ও নিজেও কখনো সন্ধ্যার পর এখানে থাকেনি। চিমে নড়ব বলল, আমার মনে হচ্ছে এই পা নিয়ে ওভাবে পাহাড় ডিঙিয়ে ওটা খুব ভয়ঙ্কর হয়ে যাবে। তার চেয়ে বরং একটা কাজ করা যায়, এই জলপ্রপাতের পেছনে একটু কষ্ট করে নামলেই সমতল রাস্তায় পায়ে হাঁটা পথ পাওয়া যাবে। এখান থেকে হাইওয়ের দিকে ওঠা সম্ভব, তবে ওই দিকে জঙ্গল বেশ ঘন, তাই সাধারণত ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাতায়াত করে না কেউ। তবে জঙ্গলের মধ্যে কিন্তু আদিবাসীদের গ্রাম রয়েছে, চাইলে কারোর বাড়িতে রাতটুকু কাটানোর বন্দোবস্ত করা যেতে পারে। তবে আপনারা যদি রাজি থাকেন তবেই, না হলে। আমি ওর কথা সম্পূর্ণ করতে দিলাম না। উৎসাহিত হয়ে বলে উঠলাম, দেখো এখানে তুমি আমাদের গাইড, তুমি এদিককার বিষয়ে আমাদের থেকে অনেক ভালো জানবে, তাই তোমার ওপর নির্ভর করতেই পারি আমরা। আর তাছাড়া আর কোনো বেটার অপশন তো নেই। চলো বরং দেরি না করে সেটাই করি। কিরে, তোদের কোনো আপত্তি আছে? আর কি করার আছে? অদ্বৈতের পায়ের যে অবস্থা, তাতে পাহাড় ডিঙিয়ে যাওয়ার কথা ভাবাই যায় না। তার চেয়ে বরং কোনো গ্রামে রাতটুকু কাটানোর ব্যবস্থা করলেই বরং ভালো হয়, বুঝলি? আমি আর অরণ্য অদ্বৈতকে ধরে ধরে দাঁড় করিয়ে দিলাম। তারপর ওকে ধরে ধরে কোনো মতে জলপ্রপাতের রাস্তাটুকু পার করলাম। এই রাস্তাটা যথেষ্ট বিপজ্জনক, মারাত্মক পিছল। বড় বড় পাথরের ওপর দিয়ে এগিয়ে চলাই মুশকিল। তবুও কোনো মতে পথটুকু ভগবানের নাম স্মরণ করে পার হয়ে গেলাম। এরপর আমরা 3 জন, অদ্বৈতের দুপাশে আমি আর অরণ্য, আর সামনে চিমে নড়ব, খুব সতর্ক হয়ে জঙ্গলের দিকে নামতে শুরু করলাম। সূর্য তখন একেবারে অস্ত যায়নি, কিন্তু গাছের ঘন ছায়ায় চারপাশটা ধূসর হয়ে এসেছে। জলপ্রপাতের গর্জন পেছনে রেখে আমরা যখন নামছি, তখন হঠাৎ করেই চারদিকের শব্দ যেন স্তব্ধ হয়ে গেল।
কেমন একটা ভারী নীরবতা নেমে এলো। এত তাড়াতাড়ি জলপ্রপাতের শব্দ কমে যেতে পারে, কি আশ্চর্য। তবে এখন আর খুব বেশি কিছু ভাবার সময় নেই, তাই বিশেষ কথা না বলে এগোতে লাগলাম। শুধু আমাদের পায়ের নিচের শুকনো পাতার মচমচ আওয়াজ আর অদ্বৈতের কষ্টে ঘুমিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে। বুঝতে পারছি ওর ভীষণ কষ্ট হচ্ছে, কি জানি চিড় ধরেছে কিনা হাড়ে। ফোনের স্ক্রিনে দেখলাম ঘন্টা দেড়েকের বেশি চলেছে আমরা এই জঙ্গলের মধ্যে। আমরাও অদ্বৈতকে কাঁধে ভর দিয়ে নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছি, তাছাড়া তেষ্টায় গলা শুকিয়ে গেছে। চিমে হঠাৎ থেমে গেল, আমরাও থমকে দাঁড়ালাম। সে মৃদু স্বরে বলল, এই পথে জঙ্গল বেশ ঘন, কিন্তু ভাগ্য ভালো থাকলে 1 ঘন্টার মধ্যেই সেই আদিবাসী গ্রামে পৌঁছতে পারবো। তবে একটা কথা বলি, ওই গ্রাম কিন্তু একটু অদ্ভুত। সবার সঙ্গে খুব বেশি কথা বলার বা ছবি তোলা এড়িয়ে চলবেন। ওরা বাইরের লোককে সহজে বিশ্বাস করে না। আমি জিজ্ঞেস করলাম, তোমার পরিচিত কেউ আছে ওখানে? চিমে মাথা নাড়ল। হ্যাঁ, থারবু নামে একজন বুড়ো আছেন। উনি ওদের মতন একেবারে গম্ভীর নন। উনি আমাকে বহুবার আশ্রয় দিয়েছেন। সেসব ঠিক আছে, কিন্তু আরো 1 ঘন্টা, ওহ, প্রচন্ড যন্ত্রণা করছে। আমি আমি আর রিয়েলি সহ্য করতে পারছি না। অদ্বৈত রীতিমতো কেঁদে ফেলল, কিন্তু কিছু তো করার নেই। যেভাবেই হোক এগিয়ে তো যেতেই হবে। এই জঙ্গলে হিংস্র বন্যপ্রাণীর অভাব নেই। আমাদের কপাল ভালো যে এখনো তাদের মধ্যে কারোর সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার আরও ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। মাঝে মাঝে বাঁদরের চিৎকার, মাঝে একবার ঝোপের মধ্যে থেকে কি যেন একটা চাপা স্বরে গর্জন করে উঠল। আমরা সবাই থমকে গেলাম। চিমে বলল, চিন্তার কিছু নেই, ওটা বুনো শুয়োরের ডাক। তবে সেও কম ভয়ঙ্কর নয়, কিন্তু আমাদের পথের সামনে আসবে না। ওরা বিনা কারণে আক্রমণ করে না। পথ যতই এগোচ্ছে অন্ধকার আরও ঘনীভূত হচ্ছে। আমাদের ফোনে আলো জ্বলছে, কিন্তু সেটাও জঙ্গলকে খুব বেশি আলোকিত করতে পারছে না। এদিকে জঙ্গল এত ঘন যে চাঁদের আলো জঙ্গলের মধ্যে ঢুকতেই পারছে না। কিন্তু আমাদের সৌভাগ্য, ঝাঁক ঝাঁক জোনাকি চারদিকে ছড়িয়ে পড়েছে। অরণ্য হঠাৎ ফিসফিস করে বলল, এই জোনাকিদের দেখে কেমন যেন অদ্ভুত লাগছে। একসাথে এত জোনাকি আগে কোথাও দেখেছি বলে তো মনে পড়ছে না। যেন আমাদের পথ দেখাচ্ছে ওরা, দেখ। আমি কিছু বলার আগেই চিমে থেমে বলল, ওই দেখুন, গ্রাম এসে গেছে। এখানেই থারবুর বাড়ি। আমরা গ্রামের পথে কিছুটা এগোতেই দেখলাম এখানকার ঘন জঙ্গলের ফাঁকে একটা কাঠের পুরনো কুঁড়ে ঘর, আর চারপাশে বাঁশের বেড়া। মাটির উঠোনে আগুন জ্বলছে, আর এক বুড়ো মানুষ ধনুচির মতো কিছু একটা নাড়ছেন। তিনি আমাদের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। কিন্তু আশ্চর্য, এনাকে যে আমি চিনি, কিন্তু ওনাকে কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারছি না। আমার কেমন যেন একটা শরীরের ভেতর অস্বস্তি বোধ হচ্ছে। কিছু যেন একটা ভুল হচ্ছে আমাদের, বড় ধরনের কোনো ভুল। যাই হোক, এই পর্যন্ত যখন এসেই পড়েছি, তখন তো আর কিছু করার নেই। ভাগ্যের হাতে সব কিছু ছেড়ে দিতে হবে। চিমেনর্ব বলল, আজ রাতটুকু আমাদের আশ্রয় দিতে হবে আপনার বাড়িতে। এই ছেলেটা পায়ে মারাত্মক চোট পেয়েছে। ওর পক্ষে এখন আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। তাছাড়া ওর জন্যে যদি আপনি একটু ওষুধ দেন, খুব উপকার হয়। থারবু বললেন, তুমি ওদের নিয়ে জলপ্রপাতের ওপার থেকে এসেছ? চিমে, এবারও তুমি একেবারে ঠিক সময়ে এসে পড়েছ। আমি অবাক হয়ে চিমের দিকে তাকালাম। ঠিক সময়ই মানে? চিমে নিচু গলায় বলল, থারবুবুরও মাঝে মাঝে এমন কথা বলেন যেগুলোর কোনো মানে হয় না। ও নিয়ে চিন্তা করবেন না, বুড়ো খুব ভালো মানুষ। অদ্বৈতকে ধরে ধরে কাঠের তৈরি খাটিয়ায় শুইয়ে দিলাম।
যন্ত্রণায় ওর চোখ মুখ কুঁচকে গেছে। আমরাও ক্লান্তিতে উঠোনেই বসে পড়লাম। যাই হোক, এই জঙ্গলে অন্তত মাথা গোঁজার ঠাঁই তো পাওয়া গেছে। এখন রাত নেমে এসেছে। থারবু অনেকক্ষণ ধরে নুড়িতে কিছু একটা বাট ছিল। এবার উঠে এসে কিছু একটা জিনিসের প্রলেপ অদ্বৈতের চোট পাওয়া জায়গাগুলোতে লাগিয়ে দিল। আমি বাধা দিতে গেছিলাম, কিন্তু চিমে আমাকে ইশারা করে বারণ করলো। তাই আর বাধা দেওয়ার সাহস পেলাম না। এমনিতেই অচেনা মানুষেরা, পুরোপুরি নিরাপদ কিনা সেটাই বুঝতে পারছি না। অসহায় হয়ে না পড়লে এমন পথে কখনো আসার কথা ঘুণাক্ষরেও চিন্তা করতাম না। কিন্তু অবাক ব্যাপার, গ্রামের আর কাউকে কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ল না। রাত হয়ে গেছে বলে কি, কে জানে। অদ্বৈত দেখলাম এখন আর যন্ত্রণায় কাতরাচ্ছে না, বরং বেশ শান্ত হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে আরাম পেয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ওর কাছে গিয়ে দেখলাম, হ্যাঁ ঠিকই, মনে হচ্ছে থারবুর লাগানো ওষুধে কাজ হয়েছে। রাতে আমাদের সঙ্গে থাকা স্যান্ডউইচ খেয়ে নিলাম। চিমে আর থারবু ওদের স্থানীয় কিছু একটা খাবার খেলো। আমাদের খেতে বলেছিল, কিন্তু আমাদের সঙ্গে খাবার রয়েছে বলায় আর বেশি জোর করল না। আমরাও একটা ঘরে 3 জন খাটিয়ায় শুয়ে পড়লাম। কাল সকালে আগে এখান থেকে ফেরার ব্যবস্থা করতে হবে। রাত তখন গভীর। আমার আর চোখে ঘুম আসছে না কিছুতেই। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে বসেছে শরীরে, কিন্তু সেরকম গরম কিছু গায়ে দেওয়ার জন্য এখানে নেই। কাঠের কুঁড়ে ঘরের চারপাশে কুয়াশা জমেছে। আগুন নিভে গেছে। এখন শুধু জোনাকির আলোয় চারদিক জ্বলজ্বল করছে। এক অদ্ভুত স্তব্ধতা যেন পুরো জায়গাটাকে ঘিরে রেখেছে। জঙ্গলের কিছু নিজস্ব শব্দ রয়েছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন কোনো সাউন্ড প্রুফ ঘরে শুয়ে আছে। বিষয়টা খুবই অদ্ভুত লাগছিল। অদ্বৈত দেখলাম গাঢ় ঘুমে আচ্ছন্ন। মনে হচ্ছে ব্যথাটা কমাতে ও আরাম পেয়েছে। অরণ্য ঘুমোচ্ছে না এমনিই চুপচাপ শুয়ে আছে বোঝা যাচ্ছে না। আমি একবার ডাকতে গিয়েও ডাকলাম না। থাক, যদি সত্যিই ঘুমিয়ে থাকে তাহলে খামোকা ঘুম ভেঙে যাবে। এমনিতেই হয়তো আর ঘন্টা 2-এর মধ্যেই আলো ফুটতে শুরু করে দেবে। আমিও বরং এবার একটু ঘুমিয়ে নিই। চোখ বন্ধ করে থাকতে থাকতে বেশ একটা ঘোর মতো এসে গিয়েছিল। হঠাৎ আমার মাথাটা কেমন যেন ভারী হয়ে উঠল, যেন কেউ একজন চেপে ধরে বসে আছে। আর তখনই আমার বন্ধ চোখের সামনে কেমন একটা অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। একটা পাথুরে গুহার মুখ, যেখানে অন্ধকারের ভেতর থেকে ভেসে আসছে অদ্ভুত আলো। এক কিশোরী, মাথায় তার রক্তবর্ণের ওড়না, সেই আলোর দিকে হাত বাড়িয়ে এগোচ্ছে। আর পেছনে কোথাও একটা শব্দ হচ্ছিল, যেন হাজার হাজার পাখি ডানা ঝাপটে উড়ে যাচ্ছে। আর আমি সেই গুহার ভেতরে। মেয়েটা এগিয়ে আসছে আমার দিকে। ওর মুখে কেমন একটা কষ্ট। হঠাৎ করেই মেয়েটা বলে উঠল, কিসের এত অতৃপ্তি তোমাদের? আমার মতো কেউ অন্ধকারে বন্দি হয়ে আলো খোঁজে, আর তোমরা আলোতে থেকে অন্ধকার খুঁজে বেড়াও। আমি চমকে উঠলাম। কি বলছে ও? কেন বলছে এইসব? আমি ওর চোখের দিকে তাকিয়ে কেমন বিহ্বল হয়ে পড়েছিলাম। মনে হচ্ছিল ও যেন আমাকে বশীভূত করে দিয়েছে। আমি কেমন ভয় পেয়ে গেলাম। প্রাণপণে সেখান থেকে বেরিয়ে আসতে চাইলাম, কিন্তু না। হঠাৎ মনে হলো কেউ আমাকে প্রাণপণে ঠেলছে। আমি চমকে উঠে বসে পড়লাম। দেখি অরণ্য আর অদ্বৈত খুবই ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। অরণ্য বলল, তুই ঠিক আছিস? কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস নাকি? অমন করছিলি কেন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, ভয়ঙ্কর একটা স্বপ্ন। একটা গুহা দেখলাম, অনেক পুরনো। আলো বেরোচ্ছে ওখান থেকে, আর একটা বাচ্চা মেয়ে। মনে হচ্ছে এখানে কিছু আছে, কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্যে। অরণ্য বলল, আরে, আমিও তো দেখেছি ওই স্বপ্নটা। মেয়েটার মাথায় একটা লাল ওড়না, চোখ দুটো কেমন ভেজা ভেজা, কেমন একটা করুণ। অদ্বৈত উত্তেজিত হয়ে বলল,
তার মানে আমরা তিনজনই একই স্বপ্ন দেখেছি। অবাক কাণ্ড। এর মধ্যে চিমে আর থার্বুও এসে পড়েছিল। থার্বু বললেন, তোমরা স্বপ্নে সেই গুহাটাকে দেখতে পেয়েছো? তাহলে বুঝতে পেরেছ শিবাখা তোমাদের ডাকছে, তাই তো আজ তোমরা এখানে। আমি এবার সত্যিই মারাত্মক ভয় পেয়ে গেলাম। আমার মনে পড়ে গেছে এই লোকটাকেই সেদিন ভোরবেলায় হাঁটতে বেরিয়ে দেখেছিলাম। এই লোকটাই আমাকে প্রথম চিভা খায়ের কথা বলেছিল। হচ্ছে কি এসব? কোনো চক্রান্তের শিকার হয়ে পড়েছি আমরা। কিন্তু কিসের চক্রান্ত? আমার মাথায় ঢুকছে না। এখানে থাকাটা আর এক মুহূর্তের জন্য নিরাপদ নয়। কিন্তু যদি ওদের কিছু করার থাকবে, তো সেই গতকাল সন্ধ্যে থেকে এখনো পর্যন্ত কিছু করলো না কেন? অনেক তো সুযোগ ছিল। আমার মাথায় ঢুকছে না কিছুই। অরণ্য কপালে হাত রেখে থার্বুকে বলল, এসবের মানে কি? কেন বলছেন এসব আমাদের? থার্বু বললেন, কারণ আছে। চিবাখা তোমাদের তিনজনকেই ডেকেছে, কারণ তোমরা তিনজনই জীবনের এক পর্যায়ে এসে মিলে গেছো। যে তোমাদের তিনজনকেই চিবাখা কোনো না কোনো ভাবে ইশারা করেছে। চিমে তখন খুব ধীর গলায় বলল, এই কারণেই আমি বলেছিলাম সবাই যেতে পারে না, কেউ কেউ ডাক পায় নিজের অজান্তে, সেই রাস্তা খুলে যায় তার সামনে। আমার হাত কাঁপছিল। জানি না ভয়, উত্তেজনা না অন্য কিছু। ঘরের ভেতর বাতাসটাও কেমন ভারী হয়ে উঠেছে। ঠিক তখনই অদ্বৈত হঠাৎ উঠে বসল। তার চোখ দুটো যেন রাগে জ্বলছে। সে বেশ কঠোর গলায় বলল, তোমরা এইভাবে ভয় দেখিয়ে কি করতে চাইছো আমাদের সঙ্গে? ভেবেছোটা কি এসব গাল গপ্প আমরা বিশ্বাস করব? তোমাদের অভিসন্ধি বুঝতে আমাদের আর এক বিন্দুও বাকি নেই। এই তোরা চল, আর এক মুহূর্ত এখানে থাকা নিরাপদ নয়। আমারও সেটাই মনে হচ্ছিল। এখানে থাকলে বিপদ আমাদের বাড়বে। কিন্তু রাস্তা চিনে যাব কিভাবে? আর যদি এই জঙ্গলে ওদের আরো অনেক সঙ্গী সাথী থাকে, কি বিপদেই না পড়া গেল। তাও ঝোঁকের মাথায় তিনজন বেরিয়েই পড়লাম কুটির থেকে। থার্বু পেছন থেকে চিৎকার করে বললেন, যেখানেই কেন যাওয়ার চেষ্টা করো না, গন্তব্য তো তোমাদের ওই একটাই। সেখানে তো যেতেই হবে, রেহাই নেই। আমরা ওর কথায় কান দিলাম না। অদ্বৈত এখন ঠিকঠাক হাঁটতে পারছে। ওর পায়ের ফোলাটাও একদম ঠিক হয়ে গেছে। সেটা থার্বুর ওষুধের জন্য নাকি এমনিতেই হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। হতে পারে যে আঘাত গুরুতর ছিল না। পাহাড়ি রাস্তায় অত হাঁটার জন্য ব্যথাটা বেড়েছিল। যাই হোক, পা যখন ঠিক হয়ে গেছে সেই নিয়ে আর চিন্তা করে কাজ নেই। এখন যেভাবেই হোক এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে বের করতেই হবে। আশা একটাই, আর কিছুক্ষণের মধ্যেই দিনের আলো ফুটে উঠবে, তখন সহজ হবে। আমরা ফোন বের করে জিপিএস ট্র্যাকিং অন করলাম। দেখলাম আমরা যেখানে আছি তার থেকে 2 কিলোমিটারের মতো হাঁটলেই একটা গ্রাম আছে। ওখানে বেশ কিছু মানুষের বসবাস। ওখান থেকেই বড় রাস্তায় যাওয়ার বন্দোবস্ত করা যাবে। কিন্তু ওরা যদি দলবল নিয়ে আমাদের পিছু নেয়, কি হবে তখন? আমরা তিনজন এখানে সম্পূর্ণ অসহায়। তার উপর অজানা অচেনা পথ, জঙ্গলের মধ্যে খুঁজে খুঁজে যাওয়া। তবে ওই ফোনের জিপিএস ট্র্যাকিং এখন একমাত্র ভরসা। আর সব থেকে ভরসার কথা যে আমাদের তিনজনের ফোনেই এখনো বেশ ভালো পরিমাণ চার্জ আছে। আমরা তিনজন জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করলাম। জানি না কতক্ষণে এখান থেকে বেরোতে পারব। পাহাড়ি পথে অন্ধকার এখনো পুরোপুরি কাটেনি। তবে এই অন্ধকারটা যেন একটু অস্বাভাবিক লাগছে। ভোরবেলায় এমন নিকষ কালো অন্ধকার তো আগে কখনো দেখিনি। আকাশে একটাও তারার দেখা পাওয়া যাচ্ছে না। আকাশে কি মেঘ জমেছে? আমি গাছপালার ফাঁক দিয়ে আকাশটা ভালো করে দেখার চেষ্টা করলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। তবে পাখির ডাক বলে দিচ্ছে সূর্য উঠতে বেশি দেরি নেই। চারপাশের পাখির ডাক শুনেও মনে হচ্ছে
যেন একটা ভিন্ন ঘড়িতে চলা পৃথক জগৎ এটা, যেন আমাদের নিয়মে চলে না এখানকার সবকিছু। আমরা তিনজন পাহাড়ের নির্দিষ্ট এক ঢালে নামতে শুরু করলাম। পথের দুপাশে যেন গাছেরা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, কিন্তু একটাই কথা ভাবছি, এতক্ষণে তো আলো ফুটতে শুরু হবার কথা, কিন্তু এখনো এত অন্ধকার কেন? একসময় আমরা একটা ঝর্ণার ধার ঘেঁষে হাঁটতে হাঁটতে এমন এক খোলা জায়গায় এলাম যেখানে বাতাস কেমন ভারী, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আমাদের। হঠাৎ ফোনের স্ক্রিনে দেখলাম জিপিএস সিস্টেম কাজ করছে না, কোনো নেটওয়ার্ক পর্যন্ত নেই। তাছাড়া ফোনের স্ক্রিনে কেমন একটা অদ্ভুত আলো জ্বলছে। এ আবার কেমন ব্যাপার? আমি বাকিদের ডেকে দেখালাম বিষয়টা, ওরাও অবাক হয়ে গেল রীতিমতো। এদিকে আকাশে মনে হচ্ছে মেঘই জমেছে, তাই এখনো আলো ফোটেনি। যে কোনো মুহূর্তে যেন বৃষ্টি নামবে। এই জঙ্গলে এমনিতেই পথ খুঁজে পাচ্ছি না, তার উপর যদি বৃষ্টি নামে আর দেখতে হবে না। হঠাৎ বিশাল জোরে একটা বাজ পড়ল কাছেই কোথাও। আমি চমকে উঠলাম, এ আবার কোন নতুন বিপদে পড়লাম। আমরা তিনজন একে অন্যকে প্রায় জড়িয়ে ধরে হাঁটছি, যেন কোনোভাবেই আমরা আলাদা হয়ে না যাই। অদ্ভুত একটা ব্যাপার, ঘড়ির কাঁটা অনুযায়ী এখন তো বেশ ভালো আলো থাকার কথা আকাশে, কিন্তু যেন অন্ধকার কিছুতেই কাটছে না। এত মেঘ জমেছে আকাশে। আজকেও কি আবার সেই দিনের মতো মেঘ ভাঙা বৃষ্টি নামবে নাকি? ফোনের জিপিএস কাজ করছে না, পুরো রাস্তাটাই গুলিয়ে যাচ্ছে আমাদের। আমরা কি তবে ভুল করলাম থারবু আর চিমেনর্বুকে অবিশ্বাস করে? ওরা তো এমনিতে আমাদের কোনো ক্ষতি করেনি, বরং আমাদের রাতের খাবার দিয়েছে, আশ্রয় দিয়েছে। আমরা এভাবে ওদের থেকে পালাতে গিয়ে বরং নিজেরাই নিজেদের বিপদ ডেকে এনেছি। এখন হাইওয়ে তো দূরের কথা, থারবুর সেই গ্রামটাকেও খুঁজে বের করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না। কতক্ষণ ধরে একটানা হাঁটছি জানি না, সময়ের হিসেব গুলিয়ে গেছে। মোবাইল সময় দেখাচ্ছে না আর, সময় সেই সকাল 8টাতেই থেমে আছে আমাদের তিনজনের ফোনেই একসাথে। কিন্তু তিনজনের ফোনে একসাথে এইরকম যান্ত্রিক ত্রুটি দেওয়াটা কি স্বাভাবিক? তিনজনই একটু অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এবার যেন এগোতেও ভয় লাগছে, তবুও এগোতে তো হবেই। আমরা ঝর্ণাটাকে পাশ কাটিয়ে আবার হাঁটা শুরু করলাম, কিন্তু মিনিট 10 পর আবার উঁচু থেকে জল পড়ার শব্দ কানে এলো। আবার একটা ঝর্ণার সামনে, আরো কিছুটা সামনে এগোতেই আমাদের বুকটা ধক করে উঠল। এটা তো সেই ঝর্ণাটাই যেটা আমরা কিছুক্ষণ আগেই পেরিয়ে এলাম। অরণ্য অবাক হয়ে বলল, আমরা তো সোজা পথেই এলাম, তাহলে আবার কিভাবে এখানে এলাম? অদ্বৈত প্রাণপণে গলায় জোর এনে বলল, জানি না রে, হয়তো আমরা কোনোভাবে ঘুরে গেছি, বুঝলি? কিন্তু আবার ঘণ্টাখানেকের চেষ্টার পরও বারবার একই জায়গায় ফিরে আসতেই শরীরের লোম রীতিমতো খাড়া হয়ে উঠল। অরণ্য চিৎকার করে উঠল, মানেটা কি? আমরা এই জায়গাতে কেন বারবার ফিরে ফিরে আসছি? আমি বুঝতে পারছি আমরা মারাত্মক বিপদের মুখে পড়েছি। অদ্বৈত বলল, এই কেমন ভৌতিক ব্যাপার? অরণ্য বলল, এটা কোনো ভৌতিক ব্যাপার না, আমি পড়েছিলাম এটা টাইম লুপ। হ্যাঁ, টাইম লুপ। অদ্বৈত আতঙ্কিত গলায় বলল, টাইম লুপ? তাই তো মনে হচ্ছে রে। আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি তত্ত্বে একটা জিনিস আছে, ক্লোজড টাইম লাইক কার্ভ, মানে স্পেস আর টাইম এমনভাবে বাঁক খায় যে তুমি যতই সামনে যাও আবার সেই একই জায়গায় ফিরে আসবে। আমরা মনে হচ্ছে ঠিক সেরকমই একটা ফাঁদের ভিতর পড়েছি। এই জঙ্গলটা এই মুহূর্তে আর স্বাভাবিক জঙ্গল নেই, এটা এখন একটা সময়ের গোলক ধাঁধায় পরিণত হয়েছে। যতবারই হাঁটবো ততবারই এই ঝর্ণার কাছেই আমরা ফিরে ফিরে আসবো। আমি এতক্ষণ চুপচাপ ওদের কথা শুনছিলাম। এবার বললাম, কিন্তু লুপ ভাঙবে কিভাবে? আমরা কি আজীবন এভাবেই ঘুরপাক খাবো জঙ্গলের মধ্যে? জানি না রে, আমি এর বেশি আর কিচ্ছু জানি না। আমি আর অদ্বৈত ওখানেই বসে পড়লাম, রীতিমতো অবসন্ন হয়ে পড়েছি।
আর পারছি না, মনে হচ্ছে সব কিছু এবার নিয়তির হাতেই ছেড়ে দিতে হবে। এদিকে আলো ফোটার কোনো নাম নেই, তবে বৃষ্টিও নামছে না, কিন্তু আকাশ ঘোরতর কালো হয়ে আছে। জানি এখন যদি আমরা এখানে বসে থাকি আর তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়, তাহলে চিরজীবনের মতো এখানেই নিথর হয়ে পড়ে থাকতে হবে। এমনিতেই প্রবল ঠান্ডায় জমে যাচ্ছে হাত পা, তার উপর যদি বৃষ্টির জলে ভিজতে হয় তাহলে নির্ঘাত হাইপোথার্মিয়াতে আক্রান্ত হয়ে মারা যেতে হবে আমাদের। তার চেয়ে বরং যতক্ষণ সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত চেষ্টা করব। এই সময়ের জাল আমাদের ভাঙতেই হবে, যেভাবেই হোক। বড় রাস্তার খোঁজ পেতেই হবে। ওদিকে আমাদের তো গতকালই হোমস্টেতে ফিরে যাওয়ার কথা ছিল। আমাদের বেশিরভাগ লাগেজ ওখানে। ওরা কি আমাদের ফিরতে না দেখে খোঁজাখুঁজি করছে? এতক্ষণ বৃষ্টি পড়ছিল না, কিন্তু এবার হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। কেমন যেন অদ্ভুত ধরনের বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো কেমন জল জল করছে না, যেন হিড়ির কুচি ঝরে পড়ছে আকাশ থেকে। আমরা আরো ভীত হয়ে পড়লাম এই অদ্ভুত বৃষ্টি দেখে। অরণ্য বলল, আমার না এগুলো কিছু স্বাভাবিক বলে মনে হচ্ছে না। জানি না কেন আমার বুকের ভেতরটা কেমন যেন লাগছে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আমারও যেন হঠাৎ করে আবার মনটা বিক্ষিপ্ত লাগছে। এখানে আসার পর যেটুকু মানসিক শান্তি ফিরে এসেছিল তা এক মুহূর্তে যেন মন থেকে হারিয়ে গেল। আমার খুব হতাশ লাগছে, একটা চাপা খুব জমা হচ্ছে ভিতরে ভিতরে, যেন মনে হচ্ছে এখান থেকে না বেরোতে পারলে পাগল হয়ে যাব। এদিকে অদ্বৈত হাঁটতে হাঁটতে হঠাৎ বসে পড়েছে বৃষ্টির মধ্যে, তারপর দু হাতে মুখটা চেপে চাপা স্বরে গোঙাচ্ছে। মুক্তির এত আকাঙ্ক্ষা আমার মধ্যে আগে কখনো দেখিনি তো। আমার বিশ্বাসই হচ্ছে না, এই কদিন আগেই আমি নিজেকে দুবার শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, অথচ আজ যখন মৃত্যু ভয় প্রতি পদে পদে আমাকে ঘিরে রেখেছে, ঠিক তখনই আমার প্রবলভাবে বেঁচে থাকতে ইচ্ছে করছে। অরণ্য বলল, আসলে আমরা আমাদের জীবনকে ভীষণ ভালোবাসি। হিড়ের কুচির মতো বৃষ্টি এক নাগারে হয়েই চলেছে। আমি বললাম, ফারবু বলছিল না আমরা তিনজন এক জায়গায় এসে মিলে গেছি? হ্যাঁ, আমাদের এক জায়গায় মিল তো আছেই। দেখ, আমরা তিনজনই জীবন থেকে হাঁপিয়ে উঠেছিলাম। চরম হতাশার অন্ধকার ধরে গিয়েছিল আমাদের। আমরা তিনজনেই প্রাণপণে মুক্তি চেয়েছিলাম এই জীবন থেকে। বলা ভালো, পালিয়ে যেতে চেয়েছিলাম সব জটিলতা থেকে। কিন্তু আজ এই মুহূর্তে আমাদের তিনজনের মধ্যেই এখন মুক্তির প্রবল আকাঙ্ক্ষা, কিন্তু এই জঙ্গল থেকে আমরা বেরোবো কিভাবে? নাকি এখানে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে? এমন নয় তো, এটাই সেই চিভাখা, মানে সেই কল্পনার জগৎ। কিন্তু চিভাকা তো যতদূর বুঝতে পারছি একটা পাহাড়ের গুহা। হ্যাঁ হ্যাঁ, চিভাখা আসলে গুহাই। আমার কি মনে হচ্ছে জানিস, আমাদের এখন ওই গুহাতেই পৌঁছতে হবে। ওখানে পৌঁছতে পারলেই হয়তো আমরা আমাদের সব প্রশ্নের উত্তর পাবো। এতক্ষণ ধরে হেঁটে চলেছি, এখনো পর্যন্ত কোনো গুহাই তো আমাদের চোখে পড়লো না। আর যদি চিভাখা আমাদের সত্যি ডেকে থাকে, তাহলে সেটা আমাদের সামনে এতক্ষণে আসছে না কেন? জানি না, তবে এইটুকু জানি আমরা হার মানব না, কিছুতেই না। ঠিক বেরোবো আমরা এই জঙ্গল থেকে, আর খুব শিগগিরই। চল, এবার গাছে গাছে নিশানা রেখে এগিয়ে যাব। আমরা আবার সেই ঝর্ণাটাকে ডান পাশে রেখে এগোনো শুরু করলাম। কিছু দূর যেতেই হঠাৎ অবাক হয়ে দেখলাম আমাদের ঠিক সামনেই একটা মানুষের অবয়ব। আমরা প্রাণপণে চিৎকার করে উঠলাম, প্লিজ, আপনি যেই হন না কেন, আমাদের দয়া করে বাঁচান। আমরা এই জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলেছি। শুনছেন? শুনছেন আপনি? প্লিজ আমাদের বাঁচান, প্লিজ, শুনছেন? লোকটা শুনতে পেল কিনা জানি না, তবে সে একবারও পেছন ফিরল না। আমি বললাম, ওনার পিছন পিছন গেলেই হয়তো আমরা বাইরে বেরোনোর রাস্তা পাবো। আমরা লোকটাকে অনুসরণ করতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ চলার পরেই পাহাড়ের গায়ে বেশ বড় একটা ফাটল দেখা গেল। সেই ফাটলের ভেতর থেকে একটা অদ্ভুত নীল রঙের জ্যোতি বেরিয়ে আসছে। কি রয়েছে ওই ফাটলের ভেতরে? আমরা অবাক হয়ে দেখলাম ওই লোকটা ধীরে ধীরে
ওই ফাটলের ভেতর ঢুকে গেল। আমরাও ওটার কাছাকাছি পৌঁছলাম। এবার বেশ স্পষ্ট দেখা গেল ওটা আসলে একটা গুহার প্রবেশ পথ। হঠাৎ করেই আমার মনে কেমন একটা অদ্ভুত অনুভূতি হলো। মনে হলো আমরা যেন এতক্ষণ এটাই খুঁজে বেড়াচ্ছিলাম। আমরা তিনজনেই ধীরে ধীরে সেই গুহার ভেতরে প্রবেশ করলাম। এই তাহলে সেই চিভাখা, যে গুহা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান হয় না, শুধু বিশেষ বিশেষ কিছু মানুষকে এই গুহা টেনে নিয়ে আসে। কিন্তু কেন? কি আছে এই গুহায়? কি হয় এখানে আসা মানুষগুলো? আমাদেরই বা কি হতে চলেছে? জানি না কেন সেরকম ভয় কিন্তু লাগছে না, বরং মনের ভেতর কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেমন অনুভূতি সেটা ঠিক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ওটার ভিতরে ঢোকার পর কিন্তু আর সেই অদ্ভুত নীল আলোটা দেখা যাচ্ছে না, কিন্তু আশ্চর্যের বিষয় গুহার ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছে। বিকেল ও রাতের মধ্যবর্তী সময়ে যেমন একটা আলো দেখা যায়, গুহার ভেতরে এখন ঠিক সেই রকম একটা আলো। আমরা এর আগে কখনো এমন গুহা দেখিনি। বোরা গুহালু দেখেছি, অজন্তা ইলোরা দেখেছি, এমনকি আদিম যুগের সাক্ষী ভোপালের ভিপবেটকাতেও গেছি, কিন্তু এমন কখনো দেখিনি। গুহার দেওয়াল জুড়ে প্রচুর মানুষের ছবি, কিন্তু হাতে আঁকা নয়, যেন মনে হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে ছবিগুলো দেওয়ালে ফুটে উঠছে। কি স্পষ্ট সেগুলো! আমরা ছবিগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ এক জায়গায় এসে থমকে দাঁড়িয়ে পড়লাম। সভয়ে দেওয়ালের দিকে তাকিয়ে দেখলাম সেখানে পর পর আমাদের তিনজনের ছবি জ্বলজ্বল করছে। এ কি আশ্চর্য! এখানে আমাদের ছবি কিভাবে এলো? আমরা মোটে 3 দিন হলো এখানে এসেছি, আর তাছাড়া আমরা এই ছবিগুলো কখনো তুলেছি বলেও তো মনে পড়ছে না। আর সবচেয়ে বড় কথা হলো এগুলো লুকিয়ে দূর থেকে তোলাও নয়, যেন নিজেরাই ক্যামেরার সামনে দাঁড়িয়ে রীতিমতো পোজ দিয়ে ছবিগুলো তুলেছে। অরণ্য উত্তেজিত হয়ে বলল, এই কোথায় এসে পড়লাম আমরা? অদ্বৈত চুপ করে দাঁড়িয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, দেখেছিস তোরা, ছবিতে আমার হাতে ব্যান্ডেজ। মানে এই ছবিটা সেই সময়কার যখন আমি... হঠাৎ পিছন থেকে থারবুর গলা শুনতে পেলাম। ছবিগুলো এখানে দেখি খুবই অবাক লাগছে, তাই না? কিন্তু অবাক লাগার তো কোনো কারণ নেই। এই জগতে সব সম্ভব, এখানে অসম্ভব বলে কিছু নেই। এখানে তাদেরই ছবি থাকে যারা ঠিক আপনাদের মতোই সব কিছু ছেড়ে পালাতে চায়। এরা ভাবে পালিয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আদতে কি সেটা হয়? থারবুর কথাগুলো শুনতে শুনতে আমাদের বুকের ভেতরটা উথাল পাতাল হতে শুরু করলো। ও জানলো কিভাবে আমাদের কথা? কে ও? ও কি আমাদের মতো রক্ত মাংসের মানুষ নয়? আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনি আমাদের এই গুহায় ডেকে এনেছেন? আমি আমি কি এবং আমি কি তা তোমরা বোঝালেও বুঝবে না। থারবু আঙুল দিয়ে ইশারা করে আমাদের গুহার একটা বিশেষ জায়গায় নির্দেশ করলেন। হঠাৎ দেখলাম সেখানে একটা বাচ্চা মেয়ের অবয়ব ধীরে ধীরে ফুটে উঠছে। মেয়েটির পরনে এখানকার স্থানীয় পোশাক, ওর চোখে মুখে আতঙ্ক। সে যেন কিছু একটা বড় ভয় পেয়ে গেছে। একটানা ছুটে বেড়াচ্ছে সে গুহার ভেতরে, যেন প্রাণপণে সে বেরোবার রাস্তা খুঁজছে। তার অবসন্ন চেহারা বলে দিচ্ছে সে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ওকে দেখেছো? ওই যে ওর নাম মিনলি। ওর বয়স তখন মাত্র 10 বছর। হ্যাঁ, 10 বছরই থাকবে চিরকাল, কারণ এর বেশি বয়স ওর বাড়তে পারেনি। ওকে এই গুহায় একা আটকে রাখা হয়েছিল, কিন্তু ওর কোনো অপরাধ ছিল না। একটা ছোট মেয়ে এই অন্ধকার গুহায়
জল নেই, খাবার নেই, আলো নেই, পরিচিত একটা মানুষের মুখ চোখের সামনে নেই। ভাবতে পারছো? ওর সব রাস্তাই ছিল বন্ধ, কিন্তু তবুও শেষ পর্যন্ত ও চেষ্টা করা ছাড়েনি, ও হাল ছাড়েনি। এখনো এই গুহার ভেতরে ও মুক্তির পথ খুঁজে বেড়ায়। একবার ভেবে দেখো তো তোমরা কি মিনলির মতো অন্ধকার গুহায় আটকে পড়েছিলে যে মুক্তির কোনো পথ ছিল না? ও যদি শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করতে পারে, তাহলে তোমরা কেন নয়? আমরা থারবুর কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। সত্যিই তো, আমরা তো চেষ্টা করিনি সেভাবে। কত অল্পতেই সব হাল ছেড়ে দিয়েছিলাম। এত অল্পতেই হাঁপিয়ে গিয়ে থেমে যাই আমরা। পালিয়ে বাঁচতে চাই পরিস্থিতি থেকে। আমার মিনলির জন্য বড় কষ্ট হচ্ছিল। মেয়েটা তখনও দেওয়াল হাতড়ে হাতড়ে বাইরে বেরোনোর পথ খুঁজে চলেছে। আজ আমরাও তো এখান থেকে বেরোনোর জন্য রীতিমতো পাগল হয়ে গেছি। আজ আমাদের অবস্থাও তো ওই অসহায় মেয়েটির মতোই। হঠাৎ করেই দেখি সব অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না চারিদিকে। কি হলো? অরণ্য, অদ্বৈত, ওরা কোথায়? আমি ভয়ে আতঙ্কে সহসা চিৎকার করে উঠলাম, এত অন্ধকার কেন চারিদিকে? তোরা কোথায়? আমি কিছু দেখতে পাচ্ছি না। পাশ থেকে অরণ্য আর অদ্বৈত আমার হাত ধরলো। অদ্বৈত বলল, এই তো আমরা। আরে হঠাৎ কেমন চারিদিকটা অন্ধকার হয়ে গেল। এই এই আমরা কি মিনলির মতো এখানে আটকে পড়লাম? হ্যাঁ, আমার ভীষণ ভয় লাগছে। অরণ্য বলল, কিচ্ছু বুঝতে পারছি না রে, ভীষণ ভয় লাগছে। আমি বললাম, আমরা তিনজন যখন একসাথে আছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখান থেকে আমরা ঠিক বেরোবো, আলোর জগতে ঠিক ফিরতে পারবো। আমার মন বলছে আমরা কিছুতেই হাল ছেড়ে দেব না। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে থারবুর কণ্ঠস্বর শোনা গেল, যাও, এগিয়ে যাও সামনের দিকে। এই অন্ধকারের শেষে ঠিক আলোর নিশানা পেয়ে যাবে। যাও, এগিয়ে যাও। আমরা যেন এক প্রকার সম্মোহিতের মতো সামনের দিকে এগোতে লাগলাম। তারপর একটা সময় হঠাৎ আলোর ঝলকানিতে চোখ ঝলসে গেল। দ্রুত চোখ দুটো বন্ধ করে দিলাম। তারপর ধীরে ধীরে চোখ দুটো খুললাম। এবার মনে হলো আলোটায় আর চোখ ঝলসাচ্ছে না, বরং এই নরম আলোয় চোখ দুটো আরাম পাচ্ছে। আমরা আরও এগোতে থাকলাম। জানি না কোন গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, তবুও থামতে পারছি না। তারপর এক সময় অবাক বিস্ময় হয়ে দেখলাম আমরা হাইওয়ের একদম সামনে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে দিয়ে একের পর এক গাড়ি ছুটে চলেছে। এত তাড়াতাড়ি হাইওয়েতে কিভাবে চলে এলাম? এখানেই তো আমরা কাল গাড়ি থেকে নেমেছিলাম। আমার হাতের মোবাইল ফোনটা হঠাৎ বেজে উঠল। রিসিভ করতেই ওপাশ থেকে পেমা দর্জির উত্তেজিত গলা। ওহ, এতক্ষণে আপনাদের ফোনে যোগাযোগ করা গেল। সে গতকাল থেকে চেষ্টা করছি, আপনারা রাতে ফিরলেন না। এদিকে এই সকালেও আপনাদের কোনো খোঁজ নেই। জলপ্রপাতের দিকটাও আপনাদের খোঁজ করেছে পুলিশ, কিন্তু আপনাদের কোনো খোঁজ পায়নি। আপনাদের গাইড ছেলেটাও তো কোথাও পাওয়া যাচ্ছে না। আপনারা ঠিক আছেন তো? আপনারা কোথায় আছেন এখন? এক নিঃশ্বাসে কথাগুলো বলে পেমা দর্জি বোধহয় নিঃশ্বাস নেবার জন্যই একটু থামলেন। সেই সুযোগে আমি তাকে বললাম, আমরা ঠিক আছি, যদি সম্ভব হয় তো জলপ্রপাতের গেটের কাছাকাছি গাড়ি পাঠান, আমরা ওখানেই আছি। পেমা দর্জি গাড়ি পাঠাচ্ছি বলে ফোনটা কেটে দিলেন। খানিক বাদেই পুলিশের একটি গাড়ি আমাদের সামনে এসে থামল। পুলিশ অফিসার আমাদের ইশারায় গাড়িতে উঠতে বললেন। গাড়িতে যেতে যেতে ওনাকে সংক্ষেপে গতকাল অদ্বৈতর পাহাড় থেকে পড়ে গিয়ে চোট পেয়ে গাইডের থেকে বিচ্ছিন্ন হয়ে ফেরার পথ ভুলে যাওয়ার কথা বললাম। তবে থারবু আর চিভা খায়ের কথাটা বেমালুম চেপে গেলাম। জানি ওনারা বিশ্বাস করবেন না, বরং আমাদের উন্মাদ ভাববেন। হোমস্টেতে ফিরেই কলকাতায় যাওয়ার তোড়জোড় শুরু করে দিলাম। অনেক কষ্ট করে 3টে রিটার্ন টিকিট জোগাড় করলাম।
সুন্দরী অরুণাচল প্রদেশ, আবার আসবো তোমার কাছে। তবে জীবন থেকে পালানোর জন্য নয়, দু চোখ ভরে তোমার সৌন্দর্য উপভোগ করতে আমরা আসব, জীবনে সফল হয়ে ঘুরে দাঁড়িয়ে। শুনছিলেন সেই ডাক ফেরানো যায় না। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, সূর্যেশা, সঞ্জিত, ভোগলু, অপু এবং গল্প পাঠিয়েছিলাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু। গালগপ্প